এটিকে কোনো বার্তা দেয়? মার্কিনীদের যে আনুষ্ঠানিক বক্তব্য একটা, যে আমরা কোনো দলের পক্ষে না, মার্কিন রাষ্ট্রদূত বললেন সাংবাদিকদের সামনে, আর এই অনানুষ্ঠানিক বা অফ দ্য রেকর্ড যে কথোপকথন হচ্ছে, সেখানে একটা এই জেস্টার পাওয়া যাচ্ছে যেখানে খুব স্পষ্টভাবে জামাতের পক্ষে প্রচারণার মতো ব্যাপার স্যাপার খুবই ইতিবাচক, জামাতকে মানুষ পছন্দ করছে, জামাত গেলে কি কি যে কনসার্ন বা উদ্বেগের জায়গাগুলো হয়তো থাকতে পারে সেগুলোর ব্যাপারেও তারা আশ্বস্ত করছে, যেটা হবে না ওটা হবে না, শরিয়া কায়েম করবে না, নারীদের প্রতি নানান রকম বিষয়ে আশ্বস্ত করছে। অপরদিকে বিএনপির প্রসঙ্গে একটুখানি কথা আছে পুরোটাতে, সেখানে বলছে বিএনপি ক্ষমতায় গেলে আবার নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল আর দুর্নীতি শেষ হয়ে যাবে, এরকম স্পষ্ট পক্ষপাত দেখা যাচ্ছে অনানুষ্ঠানিক কথোপকথনের মধ্যে। দেখেন, অনানুষ্ঠানিক যে বিষয়গুলো সেগুলির সত্যতা কতটুক আর কতটুক এটার কোনো বাস্তবতা নেই, এগুলি কিন্তু বিশ্বাস করা বা বিশ্লেষণ করাটা কঠিন। আপনি কোনো ফ্যাক্টস নাই, কোনো তথ্য নাই, অথচ তার উপর আপনি লম্বা একটা শুধু পারসেপশনের উপরে আপনি আলোচনা করে গেলেন। তো সেটা ভালো, সেটা বলে ভিউ বাড়ে। কিন্তু আমার ধারণা যে আমেরিকা মুখে কোনটা বলে, ভেতরে কোনটা বলে, ভেতরে যেটা বলে সেটাকে মুখে বলে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। দেখেন, আপনি সজীব ওয়াজেদ জয় কয়েকদিন আগে বললেন কি যে আমার মা আসলে রাজনীতি থেকে অবসর নিতে চান, তিনি দেশে ফিরতে চান, তিনি আর রাজনীতিতে জড়াবেন না। কিন্তু আমরা দেখলাম কি দিল্লিতে লন্ডন আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করলেন এবং সেখানে দেখলেন সুরম্য অট্টালিকা এবং নিরাপত্তা ব্যবস্থা। তো একদিকে আবার সাংবাদিকদের সঙ্গেও যুক্ত থাকলেন, মিলছে না তো বিষয়টা। তো এখন সজীব ওয়াজেদ জয় মুখে যেটা বলছে, বাস্তবে কিন্তু সেটা নেই। এখন আমেরিকা হঠাৎ করে কি কারণে জামাতের বন্ধু হবে, কোন স্ট্র্যাটেজি নিয়ে? এটা কি বিএনপির সাথে এরকম চীনের কোনো চুক্তি হয়ে গেল? সেই কারণে কি পাল্টা হিসেবে চীনকে মোকাবেলা করার জন্য জামাতকে ধরছে, নাকি জামাত সত্যি সত্যি ক্ষমতায় আসতে যাচ্ছে এটা নিশ্চিত হয়েই আমেরিকা জামাতকে নিজের নিয়ন্ত্রণে আনতে চাচ্ছে? এইগুলি খুবই কি বলে নানা রকম বিশ্লেষণ সামনে আনা যায়, কিন্তু কোনোটার উপরে বলা যায় না যে না এটাই সত্য। আমাদের অবস্থা হলো তাই, আমাদের ইনফরমেশন বেস গুলো কিন্তু এত দুর্বল। আজকে আপনি দেখেন, আপনি এই যে জরিপের এটাই দেখেন, 3টা জরিপ 3 রকম। এখন বলা হচ্ছে যে বেশিরভাগ শফিকুর রহমানের ডাবলেরও বেশি 45% মানুষ চায় প্রধানমন্ত্রী হোক কে। তার আগে কি হলো হাড্ডাহাড্ডি লড়াই 34-35। তার আগে কি হলো 70% হচ্ছে বিএনপি ভোট পাবে। একটার সাথে একটা কোনো মিল নেই। তো কোনটা সত্য কোনটা মিথ্যা? তেমনি আমেরিকা বন্ধুকে জামাত কেন বন্ধু, বিএনপি না? এগুলো আপনি কিভাবে মেলাবেন? এগুলো তো মেলানো যায় না। তাহলে কি ভারতের সাথে কি এমন একটা ঘটনা ঘটে গেল যে যখন নাকি আমেরিকা বুঝলো যে তারেক রহমান ভারতের সাথে চুক্তি করে দেশে আসছে, তখনই কি তাদের মাথা খারাপ হয়ে গেল যে তাহলে ভারত যদি ঢুকে পড়ে তাহলে? তো ভারত আর আমাদের কনটেক্সটে তো ভারত আর আমেরিকা তারা তো কৌশলগত বিদ্রোহ, কারণ দুই পক্ষই চীনকে মোকাবেলা করতে চায়। তাহলে তাদের মধ্যে কেন বিভাজনটা হবে? তাহলে তো তাদের তো এক থাকা দরকার। তাহলে ভারতও কি জামাতকে চাচ্ছে? তাহলে সেই বিষয়টা চলে আসে। কিন্তু সেটা তো আমরা জানি যে বাস্তবতা হলো এই যে জামাতকে কোনোভাবেই অ্যালাউ করে না ভারত। কি মনে হয় তাদের ভেতরের সামনাসামনি দেশের এরকম তৎপরতা তো দেখা যাচ্ছে না খুব বেশি, কিন্তু অনলাইনে নানান রকম তৎপরতা আছে, দেশেও হয়তো আছে, যদি আপনি বলতে পারেন বলবেন। কিন্তু এই যে ক্যাম্পেইন, এটির আসলে প্রভাব কেমন পড়বে? আওয়ামী লীগের ভোটারদের অবস্থান কি হবে? এই ক্যাম্পেইনের প্রভাব তাদের মধ্যে কতটা পড়বে, কি মনে হয় আপনার? আমি মনে করি এটি একটা আত্মঘাতী সিদ্ধান্ত। নো ভোট দিলে এমনও হতে পারে যে আওয়ামী লীগ আরো দীর্ঘদিনের জন্য এই অবস্থায় থেকে যেতে পারে। বরং আওয়ামী লীগের ভোটারদের উপরে আস্থা রেখে আওয়ামী লীগের উচিত বলা, আগে যেমন বলতো আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, তো যাকে ইচ্ছা তাকে দিবে। আওয়ামী লীগের ভোটাররা যাবে সেখানে, আওয়ামী লীগ বলে দিবে কেন নো ভোট? আওয়ামী লীগের বলা উচিত আপনার ভোট আপনি দেন, যাকে ইচ্ছা তাকে দেন। আওয়ামী লীগ না ভোটের অধিকারের জন্য লড়াই করেছে? ভোটের অধিকার কেন তাহলে তার ভোটারদের কাছ থেকে সে কেড়ে নিতে চাচ্ছে? এটা তো তার কেড়ে নেওয়া উচিত না।
বরং আওয়ামী লীগের বলা উচিত আপনারা নিঃসংকোচ চিত্তে আগে যেমন ভোট দিয়েছেন সেরকম ভোট দেন, ভালো লোককে ভোট দেন। আর আওয়ামী লীগের ভোটাররা যদি মনে করে তারা বিএনপি কে দিবে না, তারা জামাতকে দিবে না, জাতীয় পার্টিকে দিবে না, কাউকে দিবে না, এলাকাতে ভালো লোক আছে যে তাকে দিক, স্বতন্ত্র নাই, ভালো লোক কেউ নাই, বা এদের এই 5 জনের মধ্যে থেকে বেছে নেওয়ার মতো একজন নাই, 10 জনের মধ্যে থেকে বেছে নেওয়ার মতো একজন নাই, আমি নাই সেজন্য ভোটও নাই, ব্যাপারটা কি এরকম? তার মানে আওয়ামী লীগ যদি বা পৃথিবীতে না থাকে তাহলে পৃথিবীতে কোনোদিন ভোট হবে না। এটা একটা ভুল ক্যাম্পেইন। আওয়ামী লীগের ভুল রাজনীতির তো কোনো সীমানা নাই। এবং আমার কেন জানি মনে হয় যে আওয়ামী লীগের রাজনৈতিক যারা পরামর্শ দিয়ে থাকেন, এই পরামর্শদাতাদের মধ্যে অনেকেরই ব্যক্তি স্বার্থ কাজ করে। ব্যক্তি স্বার্থ দিয়ে কোনোদিন দলকে বাঁচানো যায় না, যেটা আওয়ামী লীগ একেবারে মরিয়া প্রমাণ করিল, ওই কাদম্বিনীর মতো। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল, সে মরে নাই। ওরকম আওয়ামী লীগ, এই শব্দ বললে আওয়ামী লীগেরা মাইন্ড করে, তারপর আবার বলি আওয়ামী লীগ পলাইয়া প্রমাণ করিল যে আওয়ামী লীগ পলাইতে পারে। কারণ এর আগে পর্যন্ত বলেছে যে আওয়ামী লীগ কোথাও যায় না, কোনো দিকে যাবে না, আওয়ামী লীগ এখানেই থাকবে। তো এরকম করেছে না। তো সেই হিসেবে আমি মনে করি যে আওয়ামী লীগের চিন্তা করা উচিত। মুখে যদি আপনি বলেন যে আপনার ভোট আপনার রায়, আপনার ভোট আপনি যাকে ইচ্ছা তাকে দিবেন, আপনি যদি বলেন ভোটের অধিকারের জন্য সংগ্রাম আপনার এই দলের আওয়ামী লীগের, তাহলে এখন কেন ভোট দিতে না করবেন? আপনি বলবেন নিশ্চিন্তে নিঃসংকোচ চিত্তে গিয়ে ভোট দিতে এবং ভোট দিয়েই ভোটের শত্রুদের পরাজিত করতে। তো সেটা বলার নৈতিক জায়গা কি তাদের নাই? এটা তাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে। আমি মনে করি নো ভোট একটা গণতন্ত্র বিরোধী কথা। বরং বলা প্রভাব কেমন, এর কি প্রভাব পড়বে মানুষের মধ্যে, মানে ভোটার? এটা ভোটের দিন বোঝা যাবে, এটা ভোটের দিন বোঝা যাবে। কিন্তু আমি এখনো পর্যন্ত যাদেরকে একেবারে খুব কাছে থেকে চিনি, যারা অনেকদিন যাবত আওয়ামী লীগ করেছেন এমন অনেক ভোটারদেরকে আমি চিনি, আমি বিএনপিরও চিনি, অনেককেই চিনি। তো সেরকম আমি যাদেরকে দেখেছি তারা কেউ আমাকে বলেন নাই যে তারা ভোট দিতে যাবেন না। তাদের মনের মধ্যে যেসব কথাবার্তা আছে তারা সেটা বলতে পারেন না। তারা মনের মধ্যে এখনো আগের শাসনে বসবাস করেন, যখন মানুষ কথা বললে বিপদ হইতো অনেক বেশি। এখনো হয়, কম হয় আর কি আগের চেয়ে, কিন্তু আগে তো অনেক বেশি হতো। তারা ওই শাসনে আছেন বলে নিজেরা মনে করেন, ফলে তারা বলেন না। একটু আগে আপনি মুখ ফুটে কি জানি বলছিলেন না, তো ওনাদের সব ফেটে গেলে ওনাদের মুখ ফুটবে না। ওনারা অভ্যস্ত হয়ে গিয়েছেন, ওনারা একেবারে অভ্যস্ত হয়ে গেছেন, ওনারা বলে না কিছু, কিন্তু ওনারা ভোট দিতে যাবে আমি শিওর। এবং আমি আশা করছি যে ভোটের দিন এরকম 2-4 জনকে পেলে আমি তাদেরকে দেখবো যে তারা আসলে শুনলেন না কেন, যে নো ভোট এটা কেন শুনলেন না। তো আমি দেখছিলাম আল জাজিরার একটা প্রতিবেদনে, সেখানে বলছে যে তারা আসলে অনেকে ভয় পাচ্ছেন যে ভোট দিতে যদি না যায় তাহলে তাদেরকে আবার স্বৈরাচারের দোষর বলা হবে বা কিছু করা হবে, এরকম একটা ট্যাগ দেওয়া হবে বা তাদের জন্য বিপদ হবে। ভোট তো একজন নাগরিকের অধিকার, সাংবিধানিক অধিকার। আপনি একজন নাগরিকের সাংবিধানিক অধিকার এক্সারসাইজ করতে না করবেন কেন? আপনি বলবেন ভোট দিতে, আপনি কি করে বলেন যে আপনি ভোট দিয়েন না? এটা আগেও যখন যারা বলেছে তারা ভুল করেছে। ভোট বর্জন আপনি করতে পারেন, আমি দাঁড়াইলাম না। কিন্তু আমি ভোটারকে কি করে বলি যে আপনি ভোট দিয়েন না? আমি দাঁড়াই নাই মানে পৃথিবীতে আর কোনো মানুষ নাই, আমি নাই মানে পৃথিবীতে আর কোনোদিন ভোট হবে না, তাই না? মুসলিম লীগ নাই বলে বাংলাদেশে কোনোদিন ভোট হয় না। একসময় তো মুসলিম লীগ পাকিস্তান শাসন করতো, এই জন্য পাকিস্তান বন্ধ হয়ে গেছে মুসলিম লীগ নাই দেখে। এইটা আমি মনে করি যে এগুলো আবেগের সিদ্ধান্ত। আওয়ামী লীগের আবেগ একদম স্পষ্ট। আমি একটু কমানো দরকার। জি, একটু জনাব মোস্তাফিরোজ, আপনার কাছেও একই প্রশ্ন যে এই ক্যাম্পেইনকে আপনি কিভাবে দেখছেন, এক, আর হচ্ছে এই ক্যাম্পেইনের প্রভাব মানুষের মধ্যে কেমন পড়ছে, ভোটারদের মধ্যে? না ভোটের পক্ষে এই যে না, হ্যাঁ জি, মানে নো ভোট এটা বলছি, আওয়ামী লীগের যে প্রচারণা সেটা, মানে নৌকা নাই তো ভোট নাই, এটা বলার চেষ্টা করতেছে আর কি। হ্যাঁ, না এইটা মানে এটা আসলে সরকারি এটা মানে ঝামেলাটা বাতাইছে। তারা এই যে যত বেশি হার পক্ষে থাকবে তত বেশি মানুষ বিগড়ায় যে বলে যে না, তাহলে না ভোটই মনে দিতে হবে। এটা আমি মনে করি সরকার উদ্বুদ্ধ করছে। সরকার চুপচাপ থাকলে সবাই হাত পক্ষে ভোট দিয়ে দিত। কারণ গণভোটের প্যাটার্নটাই এমন যে হাতেই দিতে হয়, এরকম একটা মানুষের মধ্যে পারসেপশন। ওইগুলি কর্মসূচিগুলি পড়ার 36টা পয়েন্ট পড়ার সময় নেই, ওই হাতে দিয়ে আসতো। কিন্তু সরকার যেহেতু হা করতেছে, অন্যরা এখন জনগণ বলছে না না না। জি, এটা তো গণভোটের কথা বলছেন যারা মোস্তাফিরোজ। আমি বলছি যে মানে জাতীয় নির্বাচনে যে ভোট না দেবার জন্য নো ভোট ক্যাম্পেইন করছে না আওয়ামী লীগ, সেটার কথা বলছি। যে তারা যে বলছে, এই ক্যাম্পেইনটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? যেমন ডাক্তার আব্দুল তুষার বলছেন এটাই আসলে অগণতান্ত্রিক একটা ক্যাম্পেইন বা এবং বিশ্লেষণ করছেন। আর প্রভাব কেমন ভোটারদের মধ্যে? ভোটার আসলে এই ক্যাম্পেইনটা কিভাবে নেবে? দেখেন, আওয়ামী লীগের যারা নেতা কর্মী সমর্থক তারা তো ভিকটিম এখন, তাই না? গত 1 বছরে তো 1 বছরের বেশি সময় ধরে তো তারা দফায় দফায়
নির্যাতন নিপীড়নের মধ্যে পড়ছে। এখন তাদের এক্সিস্টেন্সের জন্য তারা বিভিন্ন জায়গায় নানা রকম, দেখেন কাদের সিদ্দিকী সেদিন একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ওই যে সখীপুর বসাই টাঙ্গাইলে, সেখানে বলছে যে মানে এখানে মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন সাধারণ মানুষের নিরাপত্তার জন্য সালাউদ্দিন রাসেলকে ভোট দেন। সালাউদ্দিন রাসেল হচ্ছে হরিণ মার্কায় দাঁড়াইছে, তো তার পক্ষে চাচ্ছে। এটা হচ্ছে ওই অঞ্চলের দৃশ্য। তো বিভিন্ন জায়গায় দেখছে যেখানে মনে করছে যে বিএনপির এই প্রার্থীটা মানে নির্বাচিত হলে তাদের পক্ষে কাজ করবে, সেখানে দিচ্ছে। যেখানে জামাতের প্রার্থী তার আচরণের কারণে মনে হচ্ছে আওয়ামী লীগের ভোটারদের যে মানে তাদেরকে রক্ষা করবে, তার পক্ষে যাচ্ছে। ছিন্ন ভিন্ন হয়ে গেছে, এক এতে নেই। তবে সাধারণভাবে যে রয়েছে, সর্বশেষ হাদির মৃত্যুকে ঘিরে যেই ঘটনাগুলো ঘটেছে, তাতে এখন আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদের মধ্যে বিশ্বাস হয়েছে যে জামাত আসলে এখন দ্বিচারিতা করছে, একটা অভিনয় ভালো মানুষের রূপ ধারণ করে আছে। তারা নির্বাচিত যদি হয় তাহলে প্রথমেই আওয়ামী লীগকে আরো কচুকাটা করবে। সেই কারণে তারা কিন্তু এখন চিন্তা করছে যে ধানের শীষ আমি পছন্দ করি আর না করি, আমার বাঁচার জন্য আমি ধানের শীষকে ভোট দিই, এরকম একটা মনোভাব কিন্তু গড়ে উঠছে। কারণ সর্বশেষ যে মততন্ত্র হয়েছে সারা দেশ ব্যাপী, সেখানে কিন্তু বিএনপি নেতা কর্মীরা একেবারেই ছিল না, তারা নিশ্চুপ ছিল। এই নিশ্চুপ থাকাটা কিন্তু তাদের পক্ষে গেছে। এনসিপি কে ধরা হয় যে এনসিপি তরুণরা তারা মবের হচ্ছে নেতৃত্ব দেয়। সুতরাং এনসিপি যখন কি জামাতের দিকে গেছে, তখন মনে করছে জামাত এবং এনসিপি মিলে বোধহয় নির্বাচনের পর না জানি কি মব শুরু করে দেয়। এখানে সংখ্যালঘু এবং আওয়ামী লীগের ভোটাররা ভীত সন্ত্রস্ত হয়ে তারা এখন ধানের শীর্ষের পক্ষে ভোট দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে, আমি বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি। তবে ওই যে তারপরও কথা থাকলো ওইটা যে এই আওয়ামী লীগের ভোটগুলো নানাভাবে বিভক্ত হয়ে গেছে। সামগ্রিক অবস্থানটা হচ্ছে তাদের ধানের শীষের পক্ষে। মানে এই পরিস্থিতিটা তৈরি করছে জামাত এবং এনসিপি মিলেমিশে, এই অবস্থাটা তৈরি করছে, তাদেরকে ঠেলে দিছে যে তোমরা ধানের শীষের পক্ষে দাও। এবং সেটাকে যদি ক্যাশ করতে পারে ভালো, আবার ওটা ক্যাশ করতে গেলে আবার বিএনপির আবার ক্ষতি হবে। ক্ষতি হবে এই যে যখন বিএনপি নেতা কর্মীরা দেখবে দেখি যে আওয়ামী লীগ 15 বছর ধরে আমাদেরকে অত্যাচার নির্যাতন করলো, তাদের 10% 20% ভোট পাওয়ার জন্য তাদের ব্যাপারে নিশ্চুপ থাকতেছে বিএনপি, তাহলে এটা কেমন হলো, সেটা আবার নেগেটিভ একটা প্রভাব পড়তে পারে। ফলে এইবারের নির্বাচনটা এত দিক, মানে এটা কোন একটা দিকের উপর আপনি বিশ্বাস রেখে বলতে পারবেন না যে না ভোটের প্যাটার্নটা ওই দিকেই যাচ্ছে। বিএনপি জামাতের বিরুদ্ধে বা জামাত বিএনপির বিরুদ্ধে বলছে, এটাও একটু জানতে চাই যে ইসলামী আন্দোলন যারা আসলে এতদিন জামাতের সাথে জোট হয়ে গিয়েছিল, কারণ সেখান থেকে বেরিয়ে আসলো, সেই ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম তিনি বলছেন, ডক্টর আব্দুল নতুন আপনার কাছ থেকে একটু শুনি এটা, যে তিনি যেটি বলছেন যে জামাত মুখে একটা কাজে আর একটা, আমাদের সামনে বলে একটা, গোপনে গিয়ে বৈঠক করে আমেরিকা ভারতের সঙ্গে। বৈঠক হতেই পারে কিন্তু গোপনে কেন? সেই গোপনের মধ্যে ডালমে কুছ কালা হ্যায়, আসলে কি কালা কিছু হ্যাঁ ডালমে? আমরা মার্কিন মানে দূতাবাসের মধ্যেও অনানুষ্ঠানিক বা অফ দ্য রেকর্ড কথোপকথনের কিছু অংশ শুনেছি, লিক হয়েছে, ওয়াশিংটন পোস্টে পড়েছি। আসলে কি ডাল মে কুছ কালা হ্যায়? না, সেটা তো যেটা শুনেছেন সেটা তো জামাতের সাথে বৈঠক না, যেটা শুনেছেন জামাতকে নিয়ে বৈঠক, জামাত প্রসঙ্গে কথা, জামাতকে নিয়ে। এখন আপনি ধরেন আপনি একজন নারী সাংবাদিক, ওখানে কয়েকজন নারী সাংবাদিক ছিল, সেরকম আপনিও যদি দাওয়াত পেতেন, আপনার সামনে বাকি নারী সাংবাদিক এবং কয়েকজন নাকি পুরুষও ছিলেন এখানে শুনেছি, সাংবাদিকদের সাথে আড্ডার ছলে আলাপ হয়েছে, কেউ একজন সেটা রেকর্ড করেছেন। তো এইটা তো গোপন আলাপনা, গোপন মিটিংও না, একটা আলোচনার মধ্যে আড্ডা হচ্ছে, আড্ডার মধ্যে একজন তার মতামত দিচ্ছেন। এটা কি এমবাসির অফিসিয়াল মতামত নাকি এটা তার ব্যক্তিগত কথাবার্তা, এটা তো কোথাও বলা নাই, তাই না? ওখানে একটা আড্ডা হচ্ছিল যতদিন আমি বুঝেছি, এবং সেখানে এরকম কি আর আড্ডা হয়? বন্ধুদের আড্ডার মতো আড্ডা তো না, এটা তো পারপাসফুল আড্ডা যদি হয়ে থাকে। না, আড্ডা অনেক পারপাস থাকতে পারে, কেন? কেউ দাওয়াত দিয়েছে, ওখানে আড্ডা হচ্ছে, কথাবার্তা হচ্ছে, সেই কথাবার্তার মধ্যে একজন কিছু কথা বলছে, আরেকজন রেকর্ড করছে। আমার তো শোনার ইচ্ছা ছিল যে এই সাংবাদিকরা ওইখানে কি কথা বলেছেন, নিজেদের রেকর্ডটা ছাড়েন নাই কেন? ওনারা এর উত্তরে কি বলেছেন? ওনাদের কথাবার্তা ছিল না এখানে? আড্ডা কি অতটুকু হয়েছে? সাংবাদিকরা দাওয়াত পেলে এমবাসিতে ছ্যাঁচা ফ্যাঁ করে চলে যান, যাওয়ার পরে তারপরে রেকর্ড করেন, তারপর আবার নিজেদেরটা ছাড়েন না। সব সাংবাদিকরা তো দাওয়াত দেয় না, ওনাদেরকে দিচ্ছে কেন? নিশ্চয় ওনাদের সাথেও খায় খাতির ভালো,
ওনাদেরকে এরকম বিশ্বাস করে, যেমন জামাত ইসলাম নিয়ে ওনারা ভালো কথা শুনেছে, রেকর্ড করেছে, ওনাদেরকে দাওয়াত দিয়েছে, বিশ্বাস ছাড়া দাওয়াত দিয়েছে, আপনাকে দিয়েছে, আমাকে দিয়েছে, মোস্তাফা ফিরোজকে দিয়েছে, দেয় নাই তো। বেছে বেছে দাওয়াত দেয়, বেছে বেছে এখানে গিয়েছে। ফলে এই পুরো জিনিসটা নিয়ে আমার একটা নেতিবাচক বিষয় রয়েছে। আর আপনাকে দাওয়াত দেওয়ার পর আপনি যদি এখান থেকে রেকর্ড করে এনে কোথাও ছড়িয়ে দেন, সেটা আসলে একদমই ঠিক না। আপনি যদি রেকর্ডই করবেন তাহলে গোয়েন্দা বৃত্তি করেন, ভালো, সেটা ভালো, কিন্তু রেকর্ড করে এনে আপনি পাঠিয়ে দিয়েছেন কোথাও, বলে আমি পুরো প্রসেসটার সঙ্গে আমি একমত না। কিন্তু যেটা ঘটনা সেটা হলো আপনি যেটা জিজ্ঞেস করেছেন, জামাত গোপনে বৈঠক করে, এতে সেই গোপন বৈঠকের কথা উনি জানে, তাহলে এটা গোপন থাকলো কিভাবে? আকন সাহেব বলেছেন না এটা? আকন সাহেবের কথা বললেন না আপনি? না, আমি বললাম রেজাউল করিম সাহেবের কথা, এই ইসলামী আন্দোলন। আচ্ছা, রেজাউল করিম সাহেব। তো রেজাউল করিম জানে কেমনে গোপনে হয়েছে? তার মানে নিশ্চয়ই গোপন বৈঠক উনি দাওয়াত পেয়েছেন, অথবা ওনার লোক গোপন কথা তো গিয়েছে। সব গোপন থাকে না, অনেক কিছুই জানাজানি হয়ে যায়, হ্যাঁ, ফাঁস হয়ে তাহলে যায় উনি পরবর্তীতে। জানে আর কি, উনি জানে তো, যেটা জানে সেটা তার গোপন না। তাহলে গোপনে কি মিটিং হয়েছে সেই বিষয়বস্তু তো না জানার কথা।